হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 10 এর কষে দেখি 6.1 এর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাসের অধ্যায়টা আজকে আমরা করব। তো আমরা পার্ট 1 করেছিলাম 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা করব 8 দাগ থেকে। তো পার্ট 1 আমি সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, মানে চক্রবৃদ্ধি সুদ কি, চক্রবৃদ্ধির সাথে সরল সুদের একটা পার্থক্য রেখে সেখানে খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। তো পার্ট 1টা যদি তোমরা ভালোভাবে বোঝো তাহলে কিন্তু পার্ট 2টা তোমার কাছে খুব সহজ মনে হবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমরা আজকে শুরু করব 8 দাগ থেকে। 8 দাগে বলেছে, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। তো দেখো, এখানে বলেছে রহমত চাচা কিছু টাকা একটা ব্যাংকে জমা রাখে, আর সেখানে জমা রাখার 2 বছর পরে সে সুদে আসলে 29,702.50 টাকা পান। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে সুদে আসলে যে টাকাটা পাবে সেটা হলো এ এর মান, মানে সমূল চক্রবৃদ্ধি এ এর মান। তো আমরা লিখে নেব যে সমূল চক্রবৃদ্ধি এ এর মান হলো 29,702.50 টাকা, আর এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে 9% আর সময়টা দেওয়া আছে। তো তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটাকে আমরা ধরে নেব, আসলটাকে ধরে নেব এক্স টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, তো চলো শুরু করছি। তো লিখে নিচ্ছি ধরি কমা রহমত চাচা ধরি কমা রহমত চাচা সমবায় ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলেন, মানে আমরা আসলটা ধরে নিলাম। ঠিক আছে, রেখেছিলেন। ঠিক আছে, তাহলে আসল কত টাকা হবে? আসল হবে পি সমান হবে এক্স টাকা। আর বার্ষিক সুদের হার এখানে দেওয়া আছে, বার্ষিক সুদের হার আর দিয়ে লিখবো আমরা। ঠিক আছে, বার্ষিক সুদের হার আর সমান লিখবো। এখানে কত পার্সেন্ট আছে? এখানে 9% আছে, তাই তো। আর সময়টা কত আছে? 2 বছর, যাকে আমরা এন দিয়ে লিখবো। সময় এন সমান 2 বছর। তো আমরা কি বের করে নেব? সমূল চক্রবৃদ্ধি এর যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করবো। এখন লিখবো, আমরা জানি এ সমান পি ইন্টু 1+r/100 পাওয়ারে এন। এই সূত্রটা প্রয়োগ করে মানগুলো বসাবো। ঠিক আছে, তো দেখো এ বলতে এর মানটা কত আছে? এখানে এর মানটা এখানে লিখতে ভুলে গেছি, তো এখানে আমি এর মানটা লিখে নিচ্ছি, হ্যাঁ, কমা দিয়ে। সমূল চক্র বৃদ্ধি, যেটাকে আমরা কি দিয়ে লিখবো? এ দিয়ে। এর মানটা দেখো কত আছে? 29,702.50 টাকা আছে। 702.50 টাকা আছে। ঠিক আছে, তো দেখো আমরা এখানে এর মানটা বসিয়ে দেবো। 29,702.50 সমান পি মানে আসলে জায়গা আমরা বসাবো এক্স ইন্টু 1+r। আর এর মান এখানে আছে 9/100 পাওয়ারে এন। এন এর মান কত হবে? 2 হবে। ঠিক আছে, তো তারপরের লাইনে এখানে যা আছে তাই লিখবো। 29,702.50 সমান এখানে দেখো, এখানে এক্স রাখবো, আমরা এখানে লসাগু করবো। তো তোমরা তো সকলে লসাগু পারো। এটা নিচে নাই মানে কি আছে? 1 আছে, তাহলে 1-এর নিচে নাই মানে আরেকটা 1 আছে, তাহলে 100কে কী হবে? 100, এটাই হবে লসাগু। তো আমরা জানি এটা নিচে নাই মানে 1 আছে, তো এটা দিয়ে 100কে ভাগ করলে 100ই আসবে। 100 দিয়ে 1কে গুণ করলে আসবে 100কে 100। একই রকমভাবে এই 100 দিয়ে এই 100কে ভাগ করলে আসবে 1। 1 দিয়ে আমরা যদি 9কে গুণ করি তাহলে 9 9 আসবে, মাথায় হবে স্কোয়ার। ঠিক আছে, তো তারপরের লাইনটা আমি এখানে করছি। ঠিক আছে, তারপরের লাইনটা আমি এখানে করছি। তো বা দেখো, এখানে যা আছে আমি তাই লিখে নিচ্ছি। 29,702.50 সমান দেখো এখানে কি আছে? এক্স আছে, আর এখানে আমরা যদি যোগ করে দিই তাহলে কত আসবে? 109 হবে। বাই কি হবে? 100 এর মাথায় স্কোয়ার হবে। তো বা 29,702.50 সমান এক্স ইন্টু, এখানে স্কোয়ার মানে হলো ওই সংখ্যাটা আমরা দুবার গুণ করব। তাহলে 109/100 কয়বার গুণ করব? দুবার গুণ করব, ইন্টু 109/100। ঠিক আছে,
এবার এখানে বা যা আছে তাই লিখে নেব 29,702.50 সমান সমান আমরা উপরে উপরে গুণ করব 109 আর 109 আমরা গুণ করব, সেটার সঙ্গে আবার এককে গুণ করব। তো আমি গুণটা এখানে দেখাচ্ছি, দেখো 109 আর 109 যদি আমরা গুণ করি, 9 9 81 1 হাতে থাকবে 8, 9 0 0 8 থাকবে, 9 অক্ষে 9 এক ঘর কাটবো 0 0 0 1 9 অক্ষে 9 0 1 1 8 8 1 11,881 হবে, ঠিক আছে। 11,881 11,881 এটাকে আমরা গুণ করব এক্স দিয়ে গুণ করলে এক্স হবে, আর নিচে গুণ করলে আসবে এক অক্ষে 1 আর 4টা শূন্য বসে যাবে, ঠিক আছে। তো বা এর পরের লাইনে আমরা গুণ করব, কোন দিকে গুণ করব বলো তো, এটার নিচে নাই মানে কি আছে 1 আছে, তো এই দিকে গুণ করব। বা তোমরা এখানে একটা কাজ করতে পারো, এখানে তোমরা দশমিক তুলে দিতে পারো, তাহলে দশমিক যদি তুলে দেয় তাহলে কী হবে বলো তো, এখানে যাই থাকুক না কেন দশমিকের আগে একটা 1, আর দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তাই আমরা এখানে দুটো শূন্য দেবো, ঠিক আছে। তো বা এবার আমরা কোনাকুনি গুণ করবো, মানে এই দিকে গুণ করব, তাহলে এটার সঙ্গে গুণ করলে কি হবে 11,881 এক্স ইন্টু হবে 100 সমান সমান, এবার এই দিকে গুণ করব, ঠিক আছে, কোনাকুনি গুণ করব। তাহলে এখানে যা আছে আমরা তাই লিখে নিচ্ছি, ইন্টু কী হবে, ইন্টু হবে 1 4টা শূন্য, ঠিক আছে। তো বা এর পরের লাইনে দেখো এখানে এক্সের সঙ্গে এই দুটো গুণ আকারে আছে, তাহলে ও সমান সমান ওপাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে লিখবো এক্স সমান সমান এটা যা আছে তাই লিখে নেব প্রথমে, ঠিক আছে, যা আছে তাই লিখে নেব ইন্টু 10,000 বাই কী হবে এটা 11,881 ইন্টু হবে 100। তো আমরা এখানে দুটো শূন্য কেটে দিলাম। তো বা এক্স সমান সমান, এবার দেখো আমরা এটা দিয়ে এটাকে কি করব, ভাগ করব, ঠিক আছে। তো ওপরে উপরে প্রথমে গুণ করে নিই, গুণ করে নিলে কত আসবে 29,70,250, আর এখানে দুটো শূন্য আছে, বাই কত হবে 11,881, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এটাকে ভাগ করে নেব। তো দেখো আমরা ভাগ করে নিচ্ছি, এখানে যদি ভাগ করি তাহলে তো জায়গা হবে না, আমি এই লাইনটা আবার লিখে নিচ্ছি, ঠিক আছে। এক সমান সমান যা আছে 29,70,250 তিনটা শূন্য হবে বাই 11,881, ঠিক আছে। এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানে 29,70,250 তিনটা শূন্য। তো দেখো এখানে ভাজকে কয় ঘর আছে, এখানে 5 ঘর আছে, তার মানে 5 সংখ্যা নেবো 1 2 3 4 5। তো আমাদের এটা নিতে হবে, ঠিক আছে, এর থেকে যেন বড় না যায়। তো আমরা এটার নামতা করব। তো দেখো 11,881কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 2 অক্ষে 2, 8 দুগুণে 16, 6 থাকবে 1, 8 দুগুণে 16 আর একে 17, 17 7 থাকবে 1, 2 অক্ষে 2 আর একে 3, 2 অক্ষে 2। তো 23,762 আসছে। আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে বেশি হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে হবে 23,762 আছে, ঠিক আছে। আমরা মাইনাস করে দেবো, দেখো এখানে শূন্য আসবে, 10-এর থেকে 6 চলে গেলে হবে কত 4, হাতে থাকবে 1, এখানে 8 হয়ে যাবে, তাহলে 17-এর থেকে যদি 8 চলে যায় তাহলে কত হবে 9, তাই তো। আর এখানে দেখো হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে, তাহলে হয়ে যাবে 4, 9 থেকে 4 চলে গেলে আসবে 5। তো এখানে 4 সংখ্যা আছে, আর ভাজকে কয় সংখ্যা আছে, 5 সংখ্যা আছে, তাই আমরা এখান থেকে একটা কেটে নেব, মানে এটা ছোট হয়ে যাচ্ছে। তো এবার এটার ঘরের নামতা আবার করব। তো 11,881 ঘরের নামতা যদি 5 দিয়ে গুণ করি, যেহেতু শেষে 5 আছে তাই 5 দিয়েই গুণ করবো আমরা। 5 অক্ষে 5, 5 আর 40 শূন্য, হাতে থাকবে 4, 5 আর 40 আর 4 44 4, হাতে থাকবে 4, 5 অক্ষে 5, 5 4 9, 5 অক্ষে 5। তো দেখো মিলে গেল, তাহলে কততে মিলে গেল, 5-এ মিলে গেল। তাহলে এখানে যা আছে তাই লিখে নেব, সমান সমান, দেখো এখানে বাইট আনবো, এখানে এটা থেকে বিয়োগ করলে কিছুই থাকবে না, আর এখানে যে 3টা শূন্য আছে এই 3টা শূন্য এখানে চলে আসবে। তাহলে লিখে নেব যে বা এক সমান সমান কত হবে বলো তো, 25,000। তাহলে এক্স মানে কি ধরেছিলাম আমরা, এক্স মানে ধরেছিলাম যে রহমত চাচা সমবায় ব্যাংকে কত টাকা জমা রেখেছিল। তাহলে তোমরা অবশ্যই অ্যান্সারটা লিখে নেবে যে সুতরাং রহমত চাচা সমবায় ব্যাংকে এক্সের জায়গায় লিখবে যে 25,000 টাকা জমা রেখেছিলেন। 9-এর দাগে আছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসেব করে লিখি। দেখো সেম কিন্তু একই প্রশ্ন, এখানে বলেছে সমূল চক্রবৃদ্ধি আর আগের প্রশ্নে বলেছিল সুদ আসল। তোমরা সকলেই জানো যে সুদ আসল আর সমূল চক্রবৃদ্ধি কিন্তু একই। ঠিক এখানেও ঠিক কত টাকার, মানে আসলটা আমাদের বের করতে বলেছে, আমরা আসলটাকে ধরে নেব x টাকা, আর এখানে বার্ষিক সুদের হার দেওয়া আছে 8%, সময় দেওয়া আছে 3 বছর, আর সমূল চক্রবৃদ্ধি এর মানটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে মানে একদম সেম কিন্তু আগের প্রশ্নটাই। তো আমরা লিখে নিচ্ছি যে ধরি কমা আসল পি
সমান সমান x টাকা ধরে নিলাম, ঠিক আছে। তো দেখো এখানে দেওয়া আছে বার্ষিক সুদের হার, তাহলে লিখে নিচ্ছি বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার যেটাকে আমরা আর দিয়ে লিখব, আর সমান সমান কত পার্সেন্ট আছে, 8% আছে, তাই তো। তারপর সময় যেটাকে আমরা এন দিয়ে লিখব, এন সমান সমান আছে কয় বছর, 3 বছর, ঠিক আছে। তো এখানে সমূল চক্রবৃদ্ধি আছে, সেটাও আমরা লিখে নেব, সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে। সমূল চক্রবৃদ্ধি এ এর মানটা দেওয়া আছে কত, 31,492, 31,492 দশমিক কত আছে, 80 টাকা আছে, ঠিক আছে। তো দেখো এবার আমরা এই একই সূত্র দেব, লিখব সুতরাং আমরা জানি সূত্রটা কি বলো তো, এ সমান সমান পি ইন্টু, এ সমান সমান পি ইন্টু কী হয়, 1 প্লাস হয় আর বাই 100 পাওয়ারে এন। তো আমরা সূত্রটা এখানে মানটা বসিয়ে দেবো, এর জায়গায় এর মান কত আছে, 31,492 দশমিক কত আছে, 80 আছে, ঠিক আছে। 80 সমান সমান কী আছে, পি আছে, তো পি এর জায়গায় আমরা মান বসাবো, পি এর জায়গায় আমরা এক্স বসাবো ইন্টু 1 প্লাস আর, আর এর জায়গায় মান বসাবো কত, 8 বাই 100 পাওয়ারে এন, এন এর মান হলো 3, ঠিক আছে। তো দেখে দেখে আমরা মানটা বসিয়ে দিলাম। তো দেখো এবার এখানে যা আছে তাই লিখবো, এখানে যা আছে তোমরা তাই লিখে নেবে, সমান সমান এক্স ইন্টু, এখানে লসাও করবো, দেখো এখানে যদি লসাও করি, এটার নিচে নাই মানে একের নিচে নাই মানে আরেকটা এক আছে, তাহলে 100 কী হবে 100, এটা হবে লসাগু। তাহলে এটার নিচে নাই মানে এক আছে বললাম, এক দিয়ে প্রথমে 100টাকে ভাগ করতে হবে, তাহলে 1 দিয়ে 100কে ভাগ করলে 100ই হবে, সেই 100 দিয়ে আমরা 1কে গুণ করলে হবে 100কে 100 যোগ, আবার 100 দিয়ে 100কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি 8কে গুণ করি তাহলে 8কে 8 হবে, মাথায় হবে কিউ, ঠিক আছে। তো তার পরের লাইনটা দেখো, বা 31,492.80 সমান সমান এক্স ইন্টু, এখানে যদি আমরা যোগ করে দিই তাহলে আসবে কত, 108, তাই তো, বাই নিচে হবে 100, এর মাথায় হবে কিউ। তো তার পরের লাইনটা আমি এখানে করছি, তো দেখো তার পরের লাইনটা আমি এখানে লিখে নিচ্ছি, বা এখানে যা আছে আমরা আবার তাই লিখবো, ঠিক আছে। 31,492.80 সমান সমান, এবার দেখো এখানে যদি এক্স আছে তো আমরা এক্সটাকে লিখে নিচ্ছি ইন্টু, এখানে 108/100 এর মাথায় কিউব আছে মানে 3বার আমরা গুণ করবো, ঠিক আছে। তাহলে লিখবো আমরা 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100, ঠিক আছে। তো বা এখানে যা আছে আবার তাই লিখে নেব, 31,492.80 সমান সমান, আমরা ওপরে ওপরে গুণ করব, তাহলে 3টা 108 আমরা কী করবো, গুণ করে নেব। তো এই গুণগুলো আমি যদি বারবার তোমাদেরকে করে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, তো আমি এই গুণগুলো ক্যালকুলেটারে করছি, আশা করছি তোমরা এই গুণগুলো পারবে করতে। তো দেখো আমি ক্যালকুলেটার করে নিচ্ছি, তো দেখো কত আছে, 108, 108 কয়বার আছে, 3বার আছে, তো আমরা 3টা 108 গুণ করবো, 108 ইন্টু 108 ইন্টু 108, তো গুণ করে নিলাম, তো হয়ে গেল 12 59 712, ঠিক আছে। এটা হলো, এটার সঙ্গে আবার এক্স গুণ আছে, আর নিচে 1 শূন্য কাটা আছে, 6টা আছে, তো আমরা 6টা শূন্য বসিয়ে দেবো, ঠিক আছে। তো বা এবার আমরা কি করব, এখানে দশমিক তুলে নেব, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা এক, আর দশমিক পরে কয়টা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাই দুটো শূন্য। তো আমরা কোনাকুনি গুণ করব, কোন দিকে গুণ করব, এই দিকে, তাহলে এখানে আছে 12 59 712 এক্স ইন্টু এটা হবে 100 সমান সমান এই দিকে গুণ করব, তাহলে এখানে কি আছে, যা আছে এখানে আমরা তাই লিখে নেব প্রথমে, এটার সঙ্গে গুণ হবে 1, 6টা শূন্য, 2 4 6, ঠিক আছে। তো এক্সের সঙ্গে এই পুরোটা গুণ আকারে আছে, তাহলে সমান সমান ওপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তো এখানে আমরা যা আছে তাই লিখে নিচ্ছি, 280 ইন্টু 1, কটা শূন্য আছে, 2 4 6, বাই হবে 12 59 712, ঠিক আছে, ইন্টু হবে 100, তো এই দুটো শূন্য কেটে দিব, তাহলে দেখো বা এক সমান সমান আমরা ওপরে ওপরে গুণ করে দেবো, ওপরে যদি গুণ করে নেই তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, তো আমরা এখানে যা আছে তাই লিখে নেব, আর এখানে শূন্য কাটা আছে, 4টা শূন্য আছে, তো এই 4টা শূন্য এখানে বসিয়ে দেবো, বাই হবে 12 59 712, ঠিক আছে। তো আমরা এখন কি করবো, ভাগ করে দেবো, তো এখানে লিখে নিচ্ছি 31 49 280, আর এখানে 4টা শূন্য। তো দেখো এখানে কয় সংখ্যা আছে, এখানে ভাজকে বলো তো, ভাজকে আছে 2 4 6 7, তার মানে 7 সংখ্যা নিতে হবে, 1 2 3 4 5 6 7, মানে এই পর্যন্ত নিতে হবে। তো আমরা কি করব, এই 12 59 712 ঘরে নামতা করবো, তো আমি এখানে তোমাকে গুণ করে দিচ্ছি, দেখো 12 59 712, এটাকে আমরা 2 দিয়ে প্রথমে গুণ করব,
2 দুগুণে 4, 2 অক্ষে 2, 7 দুগুণে 14, 4 হাতে থাকবে 1, 9 দুগুণে 18 আর 1 19, 19 9 হাতে থাকবে 1, 5 দুগুণে 10 আর 1 11, 11 1 হাতে থাকবে 1, 2 দুগুণে 4 1 5, 2 অক্ষে 2। তাহলে 3 বার দিলে তো বেশি হয়ে যাবে, তাই না? তাহলে আমরা প্রথমে 2 বার দিচ্ছি, ঠিক আছে? তো 2 বার দিচ্ছি, 2 বার দিলে আসবে 25, 25 কত আছে 19 আছে, 25 19 424, ঠিক আছে? তো আমরা এবার মাইনাস করে দেবো। দেখো 10-এর থেকে 4 গেলে 6, আর 8-এর থেকে 3 মানে হাতের 1 যেহেতু আছে 3 গেলে হবে 5, আবার 12-এর থেকে 4 চলে গেলে আসবে 8, 9-এর থেকে হাতের 1 আছে 10 মানে 9-এর থেকে তো 10 যাবে না, 19-এর থেকে 10 চলে গেলে আসবে 9, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে। তাহলে 4-এর থেকে 2 গেলে হবে 2, তারপর 11 থেকে 5 চলে গেলে আসবে 6, হাতের 1 মিলে যাবে। তো এবার আমরা কী করবো, এখানে দেখো ভাজকে দেখো 7 সংখ্যা আছে, আর এখানে কয় সংখ্যা আছে 6 সংখ্যা, তাই আমরা এখান থেকে একটা শূন্য কেটে নেব। তো আমরা যদি 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে এটা গুণ করে দেবে, দেখবে এটা মিলে যাবে, ঠিক আছে? 560। তো এবার শূন্য কয়টা আছে 3টা শূন্য, তো এই 3টা শূন্য এখানে চলে আসবে। তাহলে আমরা লিখে নেব বা x সমান সমান 25,000, মানে আসলটা হলো 25,000 টাকা, ঠিক আছে? 10-এর দাগে আছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তো দেখো আমাদের বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা বের করতে বলেছে, মানে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের বিয়োগফলটা কত সেটা আমাদের বের করতে বলেছে। আমরা প্রথমে বের করে নেব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ আমরা কিভাবে বের করি, আমরা জানি প্রথমে সমূল চক্রবৃদ্ধি এর মানটা বের করতে হবে, সেখান থেকে যদি আমরা আসলটাকে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। এবার তারপরে কি আছে, সরল সুদ আছে। সরল সুদ মানে আমরা কি বুঝি, সরল সুদ মানে আমরা সবসময় মোট সুদকে বুঝি। তাহলে সরল সুদের সূত্রটা কি হয়, I সমান সমান PTR/100। তো সেখান থেকে আমরা সরল সুদটাকে বের করে নেব। তাহলে এখানে আমরা বের করে নিলাম চক্রবৃদ্ধি সুদ, এখানে বের করে নিলাম সরল সুদ। তারপর চক্রবৃদ্ধি সুদ থেকে আমরা সরল সুদটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা সবার প্রথমে এর মানটা বের করে নিই। তো দেখো আমি এখানে তুলে নিয়েছি আসল P সমান সমান 12,000 টাকা দেওয়া আছে, বার্ষিক সুদের হার R সমান সমান 7.5% দেওয়া আছে, সময় N সমান সমান 2 বছর দেওয়া আছে। তো আমরা বের করে নেব প্রথমে সমূল চক্রবৃদ্ধি A বের করে নেব। তো আমরা লিখে নেব, সুতরাং আমরা জানি কি সূত্রটা জানি, আমরা জানি A সমান সমান P ইন্টু 1 প্লাস R/100 পাওয়ারে হবে N, ঠিক আছে? তো আমরা এখন মানটা বসিয়ে দেবো। তো এর মানটা কত আছে, এর মানটা নেই, তো আমরা এর মানটাই বের করব। তো পি মানে আসলটা কত আছে 12,000 টাকা আছে, ইন্টু 1 প্লাস আর এর মানটা কত দেওয়া আছে 7.5 দেওয়া আছে, বাই 100 পাওয়ারে এন এর মান কত আছে 2 আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে দশমিক প্রথমে তুলে নেব। দেখো দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে কটা সংখ্যা আছে একটা সংখ্যা, তাই একটা শূন্য হবে, ঠিক আছে? তো বা এ সমান সমান 12,000 ইন্টু দেখো 1 প্লাস এখানে উপরে গিয়ে আছে 75 আছে, তাই তো? আর নিচে দেখো 100 আর 10 যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসবে বলো তো, 1000 আসবে, মাথায় আসে স্কোয়ার। তো বা এ সমান সমান লিখে নেব 12,000 ইন্টু আমরা এখানে লসাগু যদি নেই তাহলে কত আসবে বলো তো, 1000 হবে লসাগু। তাহলে এটা নিচে নেই মানে 1 আছে, 1 দিয়ে 1000কে ভাগ করলে 1000ই হবে, 1000 দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাহলে 1000ই হবে, যোগ 1000 দিয়ে 1000কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে যদি আমরা 75কে গুণ করি তাহলে 75ই হবে, ঠিক আছে? মাথায় হবে স্কোয়ার। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো তার পরের লাইনটা আমরা লিখব বা এ সমান সমান এখানে কত আছে 12,000 আছে, ঠিক আছে? আর এখানে আছে যোগ করে দিলে আসবে 1075 বাই 1000, মাথায় হবে স্কোয়ার, বা এ সমান সমান 12,000 ইন্টু দেখো 1075 কয়বার হবে এখানে বলো তো, দুবার হবে, আর 1000 হবে দুবার যেহেতু স্কোয়ার আছে। তাহলে 1075 বাই হবে 1000 ইন্টু 1075 বাই হবে 1000, ঠিক আছে? তো আমরা এখানে শূন্য শূন্য কাটবো, দেখো এখানে 3টা শূন্যর সঙ্গে এখানে 3টা শূন্য কেটে দেবো। তাহলে বা এ সমান সমান হবে, দেখো এখানে কত আছে 1075 ওপরে দুবার আছে, তাই তো? সেটার সঙ্গে আবার কত গুণ করবো 12 গুণ করব। তো দেখো এই গুণটা আমি ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি, কারণ গুণটা যদি তোমাদেরকে দেখাই তাহলে ভিডিওটা কিন্তু লং হয়ে যায়, আর গুণ তো তোমরা সকলেই পারো, তাই না? তো এখানে দেখো 1000 কত আছে 75 আছে, ইন্টু কত আছে 1075, ঠিক আছে? এর সঙ্গে আমরা গুণ করব কত দিয়ে 12 দিয়ে গুণ করব, তাহলে হবে টোটাল লিখে নিচ্ছি, হবে ওপরে হবে 1386755
00, ঠিক আছে, এটা হবে বাই হবে 1000। তো দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি, বা এ সমান সমান, দেখো এখানে কটা শূন্য আছে বলো তো, একটা শূন্য আছে, তার মানে এক ঘর আগে দশমিক লিখবো, 13867.5, বোঝা গেল এখানে একটা শূন্য মানে এক ঘর আগে দশমিক দিব। তাহলে আমরা কি বের করে নিলাম, আমরা বের করে নিলাম সমূল চক্রবৃদ্ধি। তো আমরা বের করব এখন চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তো আমরা লিখে নেব, সুতরাং আমরা লিখে নেব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান সমান, দেখো আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি কিভাবে, সমূল চক্রবৃদ্ধি এর থেকে যদি আসলটাকে আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। তো আমরা সমূল চক্রবৃদ্ধি এটাকে লিখে নিচ্ছি, এর থেকে আমরা মাইনাস করব আসলটা কত আছে 12,000, ঠিক আছে। তো 12,000 আমরা মাইনাস করে দেবো। তো দেখো আমরা ভাগ মানে বিয়োগটা এখানে করে দেখাচ্ছি, দেখো এখানে আছে কত 13,86,7.5 আছে, আর এটা কিন্তু দশমিকের আগে হবে, ঠিক আছে। তো এখানে 0,0,0,2,1, তাহলে এখানে দশমিক দিয়ে একটা শূন্য দেবো। তো বিয়োগ করে দিচ্ছি 5, এখানে 7,6,8,1, অর্থাৎ 1867.5 হবে। তো 1867.5। তো দশমিকের পরে তুমি এখানে শূন্য দিলে দিতেও পারো, নাও দিলেও চলবে, ঠিক আছে। তো আমি শূন্যটা দিয়ে দিলাম। তাহলে চক্রবৃদ্ধি সুদ হলো এই টাকাটা। এবার আমরা বের করব সরল সুদ। তো আমরা লিখব, সুতরাং সরল সুদের ক্ষেত্রে, ঠিক আছে, সরল সুদের ক্ষেত্রে কমা, সরল সুদের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি, আই সমান সমান PTR/100, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো বা আছে আই সমান সমান পি মানে আসল কত টাকা বলো তো, আসল হলো 12,000 টাকা। তো লিখে নিলাম 12,000 ইন্টু টি মানে হলো সময়টা কয় বছর, 2 বছর আছে, ইন্টু আর বলতে বার্ষিক সুদের হার হলো 7.5, ঠিক আছে, বাই হলো 100। তো দেখো এখানে দশমিক তুলে দিচ্ছি, দশমিক তুলে দিলে এখানে আসবে একটা 1, আর দশমিক পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য আসবে, ঠিক আছে। তো এখানে দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য কাটবো, এখানে একটা শূন্যর সাথে এখানে একটা শূন্য কাটবো, বা আই সমান সমান হবে, দেখো নিচে কিন্তু কিছুই নেই। এবার ওপরে আছে 75 আছে, 2 আছে, ঠিক আছে। 75 আর 2 আমরা যদি গুণ করি তাহলে আসবে কত জানো, 150 আসবে। 150কে আমরা আবার 12 দিয়ে গুণ করবো। তো আমি এখানে গুণ করে দিচ্ছি, দেখো 150কে কত দিয়ে গুণ করবো, 12 দিয়ে গুণ করবো, তাই তো 12 দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো কত আসে, 2 0 0, 5 2 10, 7 থাকবে 1, 2 অক্ষে 2 এর 3, ঠিক আছে। 1 0 0, 5 অক্ষে 5, আর 1 অক্ষে 1, 0 0 8 1, তাহলে কত হলো 1800 হলো, তাই তো। তাহলে আয়ের মান বেরিয়েলো 1800। তো আমাদের বের করতে বলেছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। তাহলে আমরা লিখে নেব, সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান সমান, দেখো চক্রবৃদ্ধি সুদটা কত বেরিয়েছে, চক্রবৃদ্ধি সুদ বেরিয়েছে এটা। তো আমরা এটাকে লিখে নেব, কত আছে 1867.50, এর থেকে মাইনাস করব, যেহেতু আমাদের অন্তর চেয়েছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, তাহলে সরল সুদটা কত আছে 1800। তো আমরা এখানে লিখে নিচ্ছি 1800, ঠিক আছে। তো আমরা এটা থেকে এটা কী করবো, মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করে দিলে কত আসবে বলো তো, দেখো আমি এখানে মাইনাসটা দেখাচ্ছি তোমাদের, এখানে আছে কত 1867.50, এর থেকে মাইনাস আছে 1800। তো এখানে 1800 হবে, এখানে দশমিক পর দুটো শূন্য দেবো, তাহলে 0 5 7 আর 6, অর্থাৎ এখানে আসবে 67.50 টাকা। তো এটাই হবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, ঠিক আছে। 11 দাগে আছে 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসেব করে লিখি। তো দেখো আমরা 10-এর দাগের অঙ্কটা যেভাবে করলাম এই অঙ্কটা কিন্তু একই রকমভাবে করবো, মানে 10-এর দাগের অঙ্ক আর 11 দাগের অঙ্ক কিন্তু একই। আমাদের 10-এর দাগে বলেছিল চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মানে বিয়োগটা, আর 11 দাগে আছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য মানে বিয়োগটাই বের করতে বলেছি। পার্থক্য মানে কি, বিয়োগ। তাহলে আমরা প্রথমে চক্রবৃদ্ধি সুদ কীভাবে বের করব, প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি এর মান বের করব, সেখান থেকে আসলটাকে আমরা মাইনাস করে দেব, তাহলে চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। এবার কি করবো বলো তো, এবার আমরা সরল সুদ বের করব। তো সরল সুদ মানে আমরা কি বুঝি, মোট সুদ বুঝি। তাহলে আই সমান সমান PTR/100, এই সূত্র দিয়ে আমরা কি করব, সরল সুদটা বের করে নেব। তারপর চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটাকে আমরা মাইনাস করে দেবো, তাহলে যেটা আসবে সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি
আসল পি সমান সমান 10,000 টাকা বইয়ে দেওয়া আছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে 5% আর সময় দেওয়া আছে 3 বছর। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সবার প্রথমে এ এর মানটা বের করে নেব। তাহলে আমরা লিখে নিচ্ছি, সুতরাং আমরা জানি সূত্রটা দেব এ সমান সমান পি ইন্টু 1 প্লাস হবে আর বাই 100 পাওয়ারে কি হবে এন। ঠিক আছে, তো এই সূত্র দিয়ে আমরা এখান থেকে বের করে নেব এর মান। তো দেখো আমরা এখানে এই রাখবো সমান সমান আসলের জায়গায় বসাবো আমরা 10,000 ইন্টু 1 প্লাস আছে আর এর মান কত আছে 5 আছে, বাই হবে 100, মাথায় হবে এন এর মান হবে 3। ঠিক আছে, তো বা এ সমান সমান এখানে আছে 10,000, এখানে দেখো আমরা লসাগু করবো, এটার নিচে নাই মানে কি একটা 1 আছে, তাহলে 100কে কি হবে 100 হবে লসাগু। তো আমরা জানি এটার নিচে নাই মানে হরটা যেটা থাকবে সেটা দিয়ে লসাগুটাকে কি করতে হয় ভাগ করতে হয়। তাহলে এটার নিচে নাই মানে কি আছে 1 আছে, 1 দিয়ে যদি 100কে ভাগ করি 100ই হবে, সেই 100 দিয়ে আমরা 1কে গুণ করলে 100কে 100 হবে, যোগ আবার এই 100 দিয়ে 100কে ভাগ করলে আসবে 1 দিয়ে 5কে গুণ করলে আসবে 5কে 5, মাথায় হবে কিউব। তো তার পরের লাইনটা বা এ সমান সমান এখানে আছে 10,000 আর এখানে যদি যোগ করে দেই আসবে 105 আর নিচে আসবে 100 এর কিউব। তো তার পরের লাইনটা আমি এখানে করছি, তো দেখো বা এখানে যা আছে তাই লিখে নেব এ সমান সমান কি আছে 10,000 আর দেখো 105/100 এর মাথায় কিউব আছে মানে 3 বার গুণ করব আমরা, তাহলে লিখে নেব গুণন 105/100 ইন্টু 105/100 ইন্টু 105/100। তো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দেবো, আবার এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দেবো, বা এ সমান সমান আমরা কি করব ওপরের 3টা 105 গুণ করে নেব। তো আমি এখানে দেখাচ্ছি, দেখো কি আছে 105 আর 105, তো গুণ করে দিচ্ছি 5 5 25, 5 থাকবে 2, 5 0 2, 5 অক্ষে 5, এক ঘর কাটবো 0 0 0, আবার 5 অক্ষে 5, 1 0 0, 1 অক্ষে 1, তো 5 2 আর এখানে আসবে 10, এখানে 1, তাহলে এটাকে আমরা আবার আরেকটা 105 দিয়ে গুণ করব। তো গুণ করে নিচ্ছি 5 5 25, 5 থাকবে 2, 5 2 10, 2 12, 12 2 হাতে থাকবে 1, 5 0 1, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, এক ঘর কাটবো 0 0 0 0 0, এক ঘর কাটবো 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 1 0 0, 1 অক্ষে 1, 1 অক্ষে 1। তো এবার যোগ করে দেবো 5 2 6 7 5 1 1, এটা আসবে। ঠিক আছে, তো এটাকে আবার 1 দিয়ে গুণ করলে কিন্তু এটাই আসবে, তাহলে কত আছে 11 57 625, আর নিচে কি আছে বলো তো 100 আছে, তাই তো। তো বা এ সমান সমান দেখো এখানে শূন্য কয়টা আছে, দুটো শূন্য আছে, তার মানে 2 ঘর আগে দশমিক লিখবো 11 57 625। তোমরা কিন্তু পরীক্ষায় এখানে ভাগ করবে না, মানে শূন্য যতটা থাকবে তত ঘর আগে দশমিক, তো এটা মনে রাখবে। ঠিক আছে, তো এখানে দশমিকটা হয়ে যাবে। তো দেখো আমরা কার মান বের করে নিলাম, আমরা সমূল চক্রবৃদ্ধি এর মানটা বের করে নিলাম। আমরা এখন বের করে নেব চক্রবৃদ্ধি সুদ, তাহলে লিখবো সুতরাং 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান আমরা চক্রবৃদ্ধি সুদ কীভাবে বের করি, সমূল চক্রবৃদ্ধি এর থেকে আসলটাকে মাইনাস করে দেবো। তাহলে সমূল চক্রবৃদ্ধি এটাকে লিখে নিচ্ছি, এর থেকে মাইনাস করবো আসলটা কত 10,000, তাই তো। তো এটাকে মাইনাস করে নিচ্ছি এত টাকা, তাহলে সমান সমান আমরা বিয়োগ করে নেবো। দেখো আমি বিয়োগটা এখানে দেখাচ্ছি 11,576.25, এর থেকে বিয়োগ করবো আমরা 10,000। ঠিক আছে, দশমিক দিয়ে এখানে দুটো শূন্য নিয়ে নেবো, তাহলে 5 2 6 7 5 1, তাহলে কত আসবে 1576.25 টাকা, এই টাকাটা আসবে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তো এবার লক্ষ্য করে দেখো আমরা চক্রবৃদ্ধি সুদটা কিন্তু বের করে নিলাম, এবার আমরা কি বের করব, এবার আমরা বের করবো সরল সুদ। তাহলে আমরা লিখে নেবো যে সরল সুদের ক্ষেত্রে তাহলে আমরা সরল সুদ মানে কি বুঝি, মোট সুদ, তাই তো। মোট সুদের সূত্রটা কি হয়, আই সমান সমান PTR/100 বা আই সমান সমান পি। তো পি মানে কি বলো তো, পি মানে আসল এখানে কত টাকা আছে, আসল আছে এখানে 10,000 টাকা, তাহলে লিখে নেব 10,000 ইন্টু কি আছে PTR, টি কত আছে, টি মানে সময়টা এখানে 3 বছর আছে, ইন্টু আর মানে বার্ষিক সুদের হার হলো 5 বাই হলো 100, তাহলে দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে বা আই সমান সমান দেখো এখানে 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 কত আসবে 15 আসবে, 15কে যদি আমরা 100 দিয়ে গুণ করি আসবে হবে 1500। তাহলে আমরা বের করে নিলাম সরল সুদ বের করে নিলাম 1500 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ বের করে নিলাম
1576.25 টাকা। আমাদের বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য মানে বিয়োগ। তো তারপরের লাইনটা আমি এখানে করছি, তো লিখে নেব সুতরাং 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য মানে কি বিয়োগ করব। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত, এটা 1576.25, এর থেকে মাইনাস করব সরল সুদ মানে 1500টা, তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আসবে 76.25 টাকা। তো এটাই হবে অ্যান্সার। 12 দাগে আছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ কত। তো দেখো আমাদের কিন্তু আসলটা কত সেটা আমাদের বের করতে বলেছে। তো আমি দেখো 11 দাগের প্রশ্নের অ্যান্সারটা কিন্তু এখনো আমি মুছিনি। কেন মুছিনি জানো? তোমাকে এখান থেকে কিছু একটা জিনিস শেখাবো। তো দেখো আমাদের কিন্তু আসলটা বের করতে বলেছে, তো আমরা এখানে কি করবো বলতো, আসলটাকে আমরা ধরে নেবো, মনে করো x টাকা ধরে নেবো, ঠিক আছে, এখানে x টাকা ধরে নেবো। তো x টাকা ধরে নেবো আসলটা, এখানে আমাদের সময়টা দেওয়া আছে 2 বছর, বার্ষিক সুদের হার দেওয়া আছে 9%, এটা দেওয়া আছে। তো আমাদের এখানে দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে বলছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। আমরা এই অঙ্কটার মধ্যে বের করে নিলাম চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, আর বইয়ের মধ্যে এই লাইনটাই আমাদের দেওয়া আছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর হলো 129.60, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এই অঙ্কটা মানে 11 দাগের যে অঙ্কটা করলাম, আমাদের 12 দাগের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের এই পর্যন্তই করতে হবে, মানে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই আমরা বের করে সেটার সঙ্গে সমান করে দেবো। তাহলে আমরা আমাদের হিসেবে বের করব চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, মানে যেটা বের হবে সেটার সঙ্গে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাকে প্রশ্ন অনুসারে করে সমান করে দেবো, ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমি আবারও বলছি, বইয়ে যেটা দেওয়া থাকবে সেটার সঙ্গে সমান করে দেবো, তাহলে হয়ে যাবে। বইয়ে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 129.60 টাকা। তাহলে আমরাও বের করে নেব চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর মানে বের করে নেব, যেটা আসবে সেটা এটার সঙ্গে সমান করে দেবো। তাহলে আমরা যদি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বের করতে চাই তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত পুরো অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তারপর প্রশ্ন অনুসারে আমাদের হিসাবে যেটা আসবে সেটা এটার সঙ্গে সমান করে দিতে হবে। তো যাই হোক, তো চলো শুরু করছি। তো দেখো এখানে আমি লিখে নিয়েছি, ধরি আসল পি সমান সমান x টাকা আর বার্ষিক সুদের হার দেওয়া আছে আর সময়টাও দেওয়া আছে। তো ঠিক আছে, তো আমরা সবার প্রথমে কি বের করব, আমরা প্রথমে a এর মানটা বের করবো, মানে সমূল চক্রবৃদ্ধি a এর মান বের করবো। তাহলে লিখবো, সুতরাং আমরা জানি a সমান সমান এই সূত্রটা দেবো, p × 1 + r/100 পাওয়ারে n। তো এই সূত্রটা দিয়ে a এর মানটা বের করে নেবো। দেখো a এখানে কত আছে, a তো নেই, a এর মানটাই বের করবো। a সমান সমান p এর মান হলো x × 1 + r, r এর মানটা কত আছে 9/100 পাওয়ারে n, n এর মান কত আছে 2 আছে। তো লিখে নেব, বা a সমান সমান এখানে x ইন্টু, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে বলো তো, 100 হবে লসাগু। তাহলে এটা নিচে নেই, মানে 1 আছে, 1 দিয়ে 100কে ভাগ করলে 100ই হবে, এই 100 দিয়ে 1কে গুণ করলে হবে 100কে 100 যোগ, আবার 100 দিয়ে 100কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 9কে গুণ করলে 9 × 9 আসবে, ঠিক আছে। তো বা a সমান সমান হবে x ইন্টু, এখানে আমরা যোগ করে দিলে কত আসবে বলো তো, 109/100, এর মাথায় স্কোয়ার আসবে। তাহলে বা a সমান সমান আসবে x ইন্টু 109/100, মাথায় স্কোয়ার আছে মানে 2 বার গুণ করবো। তাহলে লিখে নেব 109/100 ইন্টু 109/100। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো এর পরের লাইনটা এখানে লিখবো, বা a সমান সমান, দেখো এখানে 109 আর 109 আমাদেরকে 2 বার গুণ করতে হবে, তো আমি এখানে গুণ করে দেখাচ্ছি 109 আর 109। তো 9 9 81, 1 হাতে থাকবে 8, 9 0 0, আর হাতের 8 আছে, 9 অক্ষে 9, 0 0 0, 1 ঘর কাটবো, 9 অক্ষে 9, 0 1 অক্ষে 1, 1 8 9 9 হবে 18, 18 8 হাতে থাকবে 1 1 1, এটা আসবে। এটাকে যদি আমরা x দিয়ে গুণ করি তাহলে কিন্তু আসবে 11,881 x। বা নিচে কি আছে বলো তো, 1 কটা শূন্য আছে এখানে, 4টা শূন্য হবে এখানে, 1 4টা শূন্যটা গুণ করে দিলে, ঠিক আছে। তাহলে বা a সমান সমান আসবে, শূন্য আছে 4টা, তার মানে 4 ঘর আগে দশমিক হবে। তোমরা পরীক্ষা যদি ভাগ করো তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, তোমরা শর্টকাট করবে, যতগুলো শূন্য আছে তত ঘর আগে দশমিক, 1 2 3 4, মানে 4 ঘর আগে দশমিক, 1.1881x, এটা হলো আমাদের সমূল চক্রবৃদ্ধি এর মান। তো এবার আমরা বের করে নেব এখান থেকে চক্রবৃদ্ধি সুদ। তাহলে লিখে নেব, সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ
সমান সমান আমরা জানি চক্রবৃদ্ধি সুদ কীভাবে বের করতে হয়, সমূল চক্রবৃদ্ধি এ থেকে আসলটাকে বিয়োগ করে দিতে হয়। তাহলে সমূল চক্রবৃদ্ধি এ আছে 1.1881 এর থেকে মাইনাস করে দেবো আসল, মানে এক্স মাইনাস করে দেবো এত টাকা। তো দেখো মাইনাস কটা দেখাই, আমরা প্রথমে এখান থেকে এক্স কমন নিয়ে নেবো, কমন নিলে এখানে কি আসবে 1.1881 মাইনাস এখানে আসবে 1। তো দেখো গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করে দিলে এটা আসবে, এটা দিয়ে এককে গুণ করে একশোকে এক্স আসবে, ঠিক আছে। তো এটা যা কথা এটা একই কথা। এবার আমরা বিয়োগ করবো, দেখো বিয়োগটা আমি এখানে দেখাচ্ছি 1.1881 এর থেকে বিয়োগ করবো আমরা এককে, তাই এটা দশমিকের আগে থাকবে, আর দশমিক পরে এগুলো সবগুলো শূন্য দিয়ে দেবো, তাহলে আসবে 1881.0, তাহলে আসবে 0.1881 আর এক্সটা এটার সঙ্গে গুণ হয়ে যাবে, মানে এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমরা বের করে নিলাম। এবার কি বের করব, এবার বের করবো আমরা সরল সুদ। তাহলে লিখে নেব সুতরাং সরল সুদের ক্ষেত্রে কমা, আমরা সরল সুদ মানে কি বুঝি, মোট সুদ। তাহলে আয়ের মানটা বসাবো, আই সমান সমান PTR বাই কি হবে 100, বা আই সমান সমান দেখো পি মানে আসলে এখানে কত টাকা আছে এক্স টাকা, ইন্টু টি মানে হলো সময়টা আছে 2 বছর, ইন্টু আর মানে বার্ষিক সুদের হার কত আছে 9 বাই হবে 100। তো তার পরের লাইনটা হবে বা আই সমান সমান দেখো উপরে গুণ করে দেবো, 9 দুগুণে হবে 18 এক্স। তোমরা অনেকেই ভাববে যে 2 দিয়ে এটাকে যদি আমরা কেটে দিই 50, তাহলে কিন্তু 9/50 হবে, তার মানে সেটাকে আবার ভাগ করতে হবে। এত ঝামেলায় না গিয়ে তোমরা সবসময় উপরে গুণ করবে, আর যতটা শূন্য থাকবে তত ঘর আগে দশমিক দিয়ে দেবে। তাহলে এটা লিখে নিলাম, দেখো বা আই সমান সমান এখানে শূন্য আছে দুটো, মানে 2 ঘর আগে দশমিক 1 2, তার 2 ঘর আগে দশমিক আসবে, তো 0.18x হবে। তো তোমরা এখানে একটা শূন্য দিলে দিতে পারো, ঠিক আছে। তো আমরা বের করে নিলাম সরল সুদ। তো এখানে আমাদের বইয়ে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা এটা দেওয়া আছে, তো আমরাও বের করে নেব চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। তো আমি এখানে করছি তার পরের লাইনটা, ঠিক আছে। তো লিখে নিচ্ছি সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তো আমরা অন্তরটা বিয়োগফলটা বের করবো, দেখো সমান সমান চক্রবৃদ্ধি সুদ কত আছে, এখানে চক্রবৃদ্ধি সুদ আছে এটা 0.1881x, এর থেকে মাইনাস করে দেবো আমরা সরল সুদ মানে 0.18x, এটাকে মাইনাস করে দেবো। তো দেখো আমরা প্রথমে এখান থেকে এটাকে বিয়োগ করবো, বিয়োগটা কীভাবে করবো দেখো এখানে দেখাচ্ছি, 0. কী আছে 1881 আছে, আর এখানে কত 0.18 আছে, তাহলে এখানে দশমিক শেষে দশমিক, এখানে 18 লিখবো, আর এখানে এই দুটোকে কী দিব শূন্য দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা মাইনাস করে দিচ্ছি 1800.0, তার মানে আসবে 0.0081 আর একটা হবে এক্স, ঠিক আছে। তো আমরা বের করে নিলাম চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা বের করে নিলাম এটা। তাহলে লিখবো আমরা সুতরাং প্রশ্নানুসারে কমা, তাহলে এই 0.0081x হলো আমাদের হিসেবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, আর বইয়ে এটা দেওয়া আছে কত বলো তো 129.60 অঙ্কের কিন্তু এটাই নিয়ম, মানে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটার সঙ্গে তোমরা সমান করে দেবে, তাহলে অ্যান্সারটা অটোমেটিক চলে আসবে। তো দেখো এর পরের লাইনটা, বা আমরা x সমান সমান x এর সঙ্গে এই পুরোটা গুণ আকারে আছে, সমান সমান ওপাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে লিখবো আমরা x সমান সমান 129.60 বাই 0.0081, বা x সমান সমান দেখো আমরা প্রথমে এখানে দশমিকটা তুলে নেব, দেখো দশমিকের আগে যাই থাকুক না কেন, মানে যতগুলো সংখ্যাই থাকুক না কেন একটা এক, তো আমরা এখানে তুলে নিলে নিচে লিখবো আমরা একটা এক, আর এখানে সংখ্যা কটা আছে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য, একই রকমভাবে গুণ লিখবো, মানে নিচের থেকে তুললে আমাদের ওপর লিখতে হবে, আর ওপরের থেকে দশমিক তুলে নিচে লিখতে হবে, এটা মনে যেন থাকে। তো দেখো দশমিকের আগে যাই থাকুক না কেন একটা এক, দশমিকের 4টা সংখ্যা আছে তাই আমরা 4টা শূন্য দেবো। তো এবার যা আছে তা আমরা পুরোটা লিখে নিচ্ছি 129.60 ইন্টু, বা একবারে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে হবে বা গুণ আকার রাখলে হবে, আচ্ছা গুণ আকারেই রেখে দিচ্ছি, হ্যাঁ। বাই দেখো এই শূন্যগুলো কিন্তু আমরা লিখবো না, কারণ কোনো সংখ্যার শূন্যের সামনের দাম নেই, এখানে আছে 81 × 100। তো দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে বা x সমান সমান ওপরে গুণ করে দেবো, আসবে 129.60, আর এখানে আছে দুটো শূন্য, ঠিক আছে, বাই হবে 81 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে আসবে 129.6 3টা শূন্য। তো দেখো আমাদের এখানে ভাজকে কিন্তু 2 সংখ্যা আছে, তার মানে আমাদের কি এখানে 2 সংখ্যা নিলে ছোটো হয়ে যাবে, আমাদের 3 সংখ্যা নিতে হবে। তাহলে 81 ঘরের নাম মতো আমরা যদি 2 বার দিই, তাহলে আসবে 2 বার দিলে কত আসবে 8 2 2 8 2 16 162, অর্থাৎ 129 থেকে বড় হয়ে যাচ্ছে, তো আমরা 1 বার দিব, তো 1 বার দিলে কত আসবে 81 হবে। তাহলে বিয়োগ করে দিচ্ছি, 9 থেকে 1 গেলে 8,
12 থেকে 8 গেলে হবে 4, হাতে থাকবে 1, তো আমরা এখান থেকে 6 কেটে নিলাম। তো দেখো 486, 6 বাদ দিলে কিন্তু মিলে যাবে, ঠিক আছে, 486। তো এখানে শূন্য কাটাচ্ছে, 3টা শূন্য আছে, এই 3টা শূন্য এখানে চলে আসবে। তাহলে বা x সমান সমান আসবে 16,000, অর্থাৎ আমরা বলবো যে এখানে নির্ণয়ে আসল 16,000 টাকা, ঠিক আছে। 13 দাগে আছে, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসেব করে লিখি। তো দেখো এই অঙ্কটা কিন্তু একদম সেম 12 দাগের অঙ্কের মতো। 12 দাগে অঙ্কে ছিল চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 129.60 টাকা, আর এখানে কত দেওয়া আছে 930 টাকা। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা বের করে সেটার সঙ্গে সমান করে দেবে, অ্যান্সারটা আমাদের অটোমেটিক চলে আসবে। তো আমাদের এখানে অ্যান্সারটা বের করতে বলেছে যে আসলটা কত, মানে ওই টাকার পরিমাণটা কত। তো আমরা দেখো আসলটাকে ধরে নিয়েছি x টাকা, বার্ষিক সুদের হার 10% আর সময় 3 বছর, এটা দেওয়া আছে। তো আমরা সবার প্রথমে এর মানটা বের করব, তাই তো। সেখান থেকে আসল পিটাকে মাইনাস করে দিলে চক্রবৃদ্ধি সুদ আসবে, তারপর বের করবো সরল সুদ, চক্রবৃদ্ধি থেকে সরল সুদটাকে মাইনাস করে যেটা টাকাটা আসবে সেটার সঙ্গে আমরা এখানে যে আছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 930 এর সঙ্গে সমান করে দেবো, তাহলে আসলটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা লিখে নিচ্ছি সবার প্রথমে, সুতরাং a সমান সমান p ইন্টু 1 প্লাস হবে r/100 পাওয়ারে হবে n। তো বা a সমান সমান p, মানে আসল কত আছে এখানে x টাকা আছে, ইন্টু 1 প্লাস r এর মান কত আছে, r এর মান আছে 10 বাই হবে 100 পাওয়ারে হবে n, n এর মান কত 3। তাহলে বা a সমান সমান হবে x ইন্টু, এখানে লসাগু করবো 100, তাহলে এখানে আসবে 100 যোগ কত আসবে 10, বা a সমান সমান আসবে x ইন্টু, এখানে যদি যোগ করে দিয়ে আসবে 110 বাই 100 এর মাথায় কিউব। তো একটা শূন্য ভেতরে কেটে দেবো, ঠিক আছে, কেটে দেবো। তাহলে বা a সমান সমান আসবে x ইন্টু কত আসবে 11/10 এর মাথায় কিউব, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি। তো দেখো এখানে আছে a সমান সমান x আছে ইন্টু 11/10 মাথায় কিউব, মানে 11/10 আমরা এখানে 3 বার গুণ করব, 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। তাহলে বা a সমান সমান আসবে 3টা 11 যদি আমরা গুণ করি হবে 1331, এর সঙ্গে x গুণ করব, বাই আসবে 1000, ঠিক আছে। বা a সমান সমান এখানে কয়টা শূন্য আছে, 3টা শূন্য আছে, তার মানে 3 ঘরে আগে দশমিক, 1 2 3, 3 ঘরে আগে দশমিক লিখব, 1.331x। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি এ বের করে নিলাম। এবার এখান থেকে আমরা বের করব চক্রবৃদ্ধি সুদ, তাহলে লিখব সুতরাং 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান সমূল চক্রবৃদ্ধি এ এর মান থেকে আমরা মাইনাস করে দেব আসলটাকে, তো এই টাকাটা হবে চক্রবৃদ্ধি সুদ। তো দেখো এখান থেকে আমরা এক্স কমন নেব, এক্স কমন নিলে আসবে 1.331 মাইনাস 1, ঠিক আছে, এখান থেকে এক্স কমন নিলে। তো এক্স দিয়ে যদি আবার এটাকে গুণ করে দাও তাহলে এই লাইনটাই চলে আসবে। তো দেখো এটা থেকে এটা আমরা মাইনাস করবো কীভাবে, এখানে আছে 1.331, এর থেকে মাইনাস করবো 1কে, তাহলে 1টাকে দশমিকের আগে লিখতে হবে, আর এখানে 3টা শূন্য দেবো, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 133, আর এখানে হবে 0, তাহলে আমরা লিখবো 0.331 আর এক্সটা গুণ হয়ে যাবে, তাহলে এত টাকা। তো আমরা বের করে নিলাম চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা কি বের করব, এবার আমরা বের করব সরল সুদ। তাহলে লিখে নেব সুতরাং সরল সুদের ক্ষেত্রে কমা, তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি, i সমান সমান PTR বাই জানি 100, ঠিক আছে। তো সূত্রটা দিয়ে দিচ্ছি, i সমান সমান PTR বাই 100, তা বা i সমান সমান আসলের মান কত আছে x ইন্টু টি মানে সময়টা আছে এখানে 3 বছর ইন্টু আরটা আছে 10/100, ঠিক আছে, একটা শূন্য কেটে দেবো। বা i সমান সমান দেখো এখানে উপরে আছে কত 3x বাই হলো 10, তাহলে শূন্য কটা আছে, একটা আছে, তার মানে এক ঘর আগে দশমিক হবে, তাহলে i সমান সমান আসবে 0.3x, মানে এক ঘর আগে দশমিক, আর এখানে শূন্য দিলে দিতেও পারো, ঠিক আছে, এত x আসবে। তো আমরা বের করে নিলাম সরল সুদ। এবার আমরা কি করব, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তরফলটা বের করব। তো আমরা লিখে নেব সুতরাং সবার প্রথমে আমাদের চক্রবৃদ্ধি সুদটা লিখতে হবে, ঠিক আছে। সুতরাং 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান সমান, দেখো
তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ হলো এটা 0.331 এক্স আছে, থেকে সরল সুদটা কত আছে 0.3 এক্স। এটাকে বিয়োগ করে দেবো, তো বিয়োগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো 0.331 আছে, এর থেকে বিয়োগ করবো 0.3, তো এখানে দুটো শূন্য দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 1300, তাহলে আসবে এখানে 0.031, পাশে হবে এক্স। তো আমরা এটা কি বের করে নিলাম বলো তো? এটা বের করে নিলাম আমরা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর। আর বইয়ে দেখো এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত দেওয়া আছে? 930। তাহলে আমরা লিখবো যে সুতরাং প্রশ্নানুসারে কমা আমাদের হিসেবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর হলো 0.031 আর বইয়ে দেওয়া আছে 930। তাহলে এটার সঙ্গে সমান করে দেবো। তাহলে দেখো এখানে প্রথমে আমরা কী করবো, এক্সের সঙ্গে এই পুরোটা গুণ আকারে আছে, তাহলে ওপাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 930/0.031 হবে। তো দশমিক তুলে দিচ্ছি, তাহলে ওপরে হয়ে যাবে একটা 1, দশমিক পরে 3টা সংখ্যা, তাই 3টা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তো বা এক্স সমান সমান আমরা আবার লিখে নেব 930 গুণন 1000 বাই আছে 31। তো এই দুটো শূন্য কিন্তু আমরা লিখবো না, কারণ এই দুটো শূন্যর দাম নেই। তো এবার 31 দিয়ে যদি এটা কাটি তাহলে হবে 3 31 হবে 93, আর একটা হবে 0। বা এক্স সমান সমান 30 দিয়ে এটাকে গুণ করলে হবে 30 অক্ষে 30, আর এখানে শূন্য কাটা আসবে 3টা। অর্থাৎ এখানে এক্স মানে ধরেছিলাম আসল, তাহলে আসলটা এখানে কত টাকা হবে? 30,000 টাকা। সুতরাং তোমরা অ্যান্সারটা লিখে নেবে ওই টাকার পরিমাণ 30,000 টাকা, ঠিক আছে। 14 দাগে আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি। তো তোমরা তো এখন মানে অঙ্কটা পড়ে হয়তো একটু অবাক হয়ে যাচ্ছ যে এখানে বার্ষিক সুদের হার দুটো। তো আমরা তো বার্ষিক সুদের হার সব সময় যতগুলো অঙ্ক করলাম একটাই ছিল, তাই না? এবার যখন বার্ষিক সুদের হার 2, 3টে থাকবে, তখন সেই সূত্রটা কি হবে? তখন সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। আগে সূত্রটা ছিল এ সমান সমান কি ছিল? সমচক্রবৃদ্ধি এর মান ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন। যখন দেখবে বার্ষিক সুদের হার 2 বা 3টে, তখন কি হবে? তখন এই সূত্রটা হবে না। তখন কোন সূত্রটা হবে? তখন সূত্রটা আমি লিখে দিচ্ছি, এ সমান সমান হবে পি ইন্টু 1 প্লাস হবে R1 বাই 100। R1 মানে কি? যে প্রথম বছরে বার্ষিক সুদের হারটা হবে R1, আবার হবে 1 প্লাস হবে R2 বাই 100। অর্থাৎ এটা দ্বিতীয় বছরের বার্ষিক সুদের হার। যদি তোমার কাছে আরও বার্ষিক সুদের হার থাকে তাহলে ওখানে দেওয়া থাকে, তাহলে লিখবো 1 প্লাস R3 বাই 100। যদি আরও থাকে তাহলে লিখবো 1 প্লাস R4 বাই 100। এরকমভাবে চলতে থাকবে। যেহেতু এই অঙ্কটার মধ্যে আমাদের দুটো বার্ষিক সুদের হার দেওয়া আছে, তাই আমাদের এই পর্যন্ত সূত্রটা হবে 1 প্লাস পি ইন্টু 1 প্লাস R1 বাই 100, 1 প্লাস R2 বাই 100। এই পর্যন্ত সূত্র বসিয়ে আমরা অঙ্কটা করব, ঠিক আছে। তো চলো শুরু করছি। তো দেখো এখানে আসলটা কত টাকা দেওয়া আছে? আসল দেওয়া আছে 6,000 টাকা। তাহলে এখানে লিখে নেব যে আসল পি সমান সমান 6,000 টাকা। আসল পি সমান সমান 6,000 টাকা। তারপর কি আছে? বার্ষিক সুদের হার দেওয়া আছে যেহেতু দুটো, তাই আমরা লিখব যে প্রথম বছরে বার্ষিক সুদের হার, সেটাকে আমরা R1 দিয়ে লিখবো। R1 সমান সমান R1 মানে প্রথম বছর, ঠিক আছে। প্রথম বছরে বার্ষিক সুদের হার কত দেওয়া আছে? 7% দেওয়া আছে। এবার লিখবো যে দ্বিতীয় বছরে কমা দিয়ে লিখবো R2 সমান সমান দেওয়া আছে 8%, ঠিক আছে। এবার সময়টা কত দেওয়া আছে বলো তো? সময়টা বলেছে এখানে 2 বছর, তাহলে লিখবো যে সময় n সমান সমান 2 বছর। এবার আমরা সূত্রটা দেবো। তো তোমরা তো শিখলেই যে সূত্রটা কোনটা দিতে হবে। তাহলে আমরা লিখব, সুতরাং আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস হবে R1 বাই 100 ইন্টু 1 প্লাস হবে R2 বাই 100, ঠিক আছে। তো এখানে এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে বা এ সমান সমান পি মানে আসল এখানে আছে 6,000 ইন্টু 1 প্লাস R1 এর মান কত আছে? 7 বাই 100 ইন্টু 1 প্লাস R2 মানে 8 বাই 100। তো এর পরের লাইনটা দেখো, বা এ সমান সমান 6,000। এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত আসবে বলো তো? এটা নিচে নেই মানে 1 আছে, তাহলে 100কে 100 হবে লসাগু। তাহলে 1 দিয়ে 100কে ভাগ করলে 100ই হবে। 100 দিয়ে উপরের 1কে গুণ করলে হবে 100কে 100 যোগ এই 100 দিয়ে এই 100কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 7কে গুণ করলে আসবে 7। আবার একই রকমভাবে এখানে আমরা লসাগু করবো, হবে 100। এটা নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে 100কে ভাগ করলে 100ই হবে। 100কে হবে 100 যোগ 100 দিয়ে 100কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 8কে গুণ করলে হবে 8কে 8, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি, বা এ সমান সমান দেখো
এখানে আছে 6000, তো আমরা এখানে প্রথমে 6000 লিখে নেব। 6000 এখানে যোগ করে দিলে কত আসবে বলো তো? 107। তাহলে ইন্টু লিখবো আমরা 107/100 ইন্টু 108/100। আর একটা কথা ভালো করে দেখো, এগুলোর মাথায় কিন্তু স্কোয়ার টোয়ার থাকবে না, ঠিক আছে? তো এখানে তো একটাই থাকবে এগুলো। তো বা এ সমান সমান দেখো আমরা কাটাকাটি করবো, এখানে দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য কেটে দেবো, আবার এখানে একটা শূন্যের সাথে এখানে একটা শূন্য কেটে দেবো। এবার আমরা কি করব, 108 আর 107 গুণ করব, সেটার সঙ্গে আবার 6কে গুণ করবো। তো আমি এখানে গুণ করে দেখাচ্ছি, 108কে 107 দিয়ে গুণ করা, 7 8 56, 6 তবে 5, 7 0 5, 7 অক্ষে 7, এক ঘর কাটবো 0 0 0, 8 অক্ষে 8, 0 1 অক্ষে 1, তাহলে 6 5 আর 15, 15 5 হাতে হবে 1 1 1। তো এটা হবে, এটাকে আমরা কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে গুণ করবো। 6 6 36, 6 হাতে হবে 3, 5 6 30 আর 3 33, 33 3 হাতে থাকবে 3, 5 6 30 আর 3 33, 33 3 হাতে থাকবে 3, 6 অক্ষে 6 3 9, 6 অক্ষে 6, তাহলে আসবে 69,000 কত 336 বাই কি আসবে, বাই আসবে কত 10 আসবে, তাই তো? বাই 10, কারণ এখানে একটা শূন্য আছে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কটা শূন্য আছে? একটা শূন্য, তার মানে এক ঘর আগে দশমিক আসবে। তাহলে 69 3 3 6 লিখে এক ঘর আগে দশমিক দিব, মানে এখানে দশমিকটা দেবো। তাহলে এটা আমাদের বের হলো সমূল চক্রবৃদ্ধি, কিন্তু আমাদের বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে লিখবো আমরা সুতরাং লিখবো আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান আমরা কি করব, সমূল চক্রবৃদ্ধি এর থেকে আসলটাকে মাইনাস করে দেবো। 69,300 এত আছে, এর থেকে আসল। তো দেখো এটা থেকে আসল বাদ দিব, আসলটা এখানে কত টাকা আছে? আসল আছে 6000, ঠিক আছে? এটা মাইনাস করে দেবো। তো সমান সমান দেখো বিয়োগটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, 69,300 এখানে 6,933.6 আর এখানে 6000 আছে। তো এখানে লিখে নিলাম, দশমিক পরে একটা শূন্য দিলাম, তাহলে 6 আর এখানে আসবে 3 3 9, অর্থাৎ আসবে 933.6। তো এবার তোমাদের যদি মনে হয় যে দশমিকের পরে এই সংখ্যার সঙ্গে একটা শূন্য দিয়ে দিলে দিতে পারো, না দিলেও হবে, ঠিক আছে? তাহলে এটাই হবে অ্যান্সার, এত টাকা। 15 দাগে আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তার মানে 14 দাগের অঙ্কের মতো একদম একই, তাই তো? তো দেখো আমি একই রকমভাবে লিখে নিয়েছি, আসল পি সমান সমান 5000 টাকা, প্রথম বছরে বার্ষিক সুদের হার দেওয়া আছে 5%, দ্বিতীয় বছরে দেওয়া আছে 6%, সময় দেওয়া আছে 2 বছর। তো আমরা এই সূত্রটার মধ্যে প্রয়োগ করে এবার মানগুলো বসাবো। তাহলে দেখো বা লিখবো এ সমান সমান পি এর মান কত? 5000 আছে, তো 5000 লিখবো ইন্টু 1 প্লাস আছে আর ওয়ান মান হলো 5 বাই হবে 100, পাওয়ারে কিছুই থাকবে না। তো আবার এখানে লিখবো 1 প্লাস আর টুর মান কত? আর2 মান হলো 6/100। তো এর পরের লাইনটা আমরা এখানে করছি। তো দেখো বা এখানে এ সমান সমান আছে, তো আমাদের এখানে লিখে নেব 5000 ইন্টু, এখানে যদি লসাগু নেই তাহলে আসবে 100, তাই তো? আমি তো লসাগু সবগুলোকে বলেই দিলাম যে এটা নিচে মানে 1 আছে, 100কে 100, 1 দিয়ে 100কে ভাগ করলে আসবে 100, 100কে 1 দিয়ে গুণ করলে 100, আবার 100 দিয়ে 100কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 গুণ করলে 5 অক্ষে 5। একই রকমভাবে আমরা এখানে করব, লসাগু নেব 100, তাহলে 100কে আসবে 100 যোগ, আর 100 দিয়ে 100কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 6কে গুণ করলে আসবে 6। তাহলে লিখবো বা এ সমান সমান 5000 ইন্টু, এখানে যোগ করে দিলে আসবে 100, 100 কত আসবে বলো তো? 105, তাই না? 105/100 আসবে ইন্টু, এখানে কত আসবে? 106/100। তাহলে দেখো এখানে কটা শূন্য মিলে যাচ্ছে, এখানে দুটোর সাথে এখানে দুটো শূন্য কেটে দেবো, আবার এখানে একটা শূন্যের সাথে এখানে একটা শূন্য কেটে দেবো। তাহলে বা এ সমান সমান হবে 106 আর 105, আমরা প্রথমে গুণ করব। তাহলে দেখো আমি এখানে গুণ করে দেখাচ্ছি, 106 আর 105 যদি গুণ করি, 5 6 30 শূন্য হাতে 3, 5 0 0 আর হাতে 3, 5 অক্ষে 5, এক ঘর কাটবো 0 0 0, এক ঘর কাটবো, তাহলে আসবে 6 0 1, অর্থাৎ 0 3 5 6 হবে 11, ঠিক আছে? এত আসবে। এটার সঙ্গে আমরা কত গুণ করবো? 5 গুণ করবো। তাহলে 5 গুণ করে দিচ্ছি, 5 0 0 3 5 15, 5 হাতে হবে 1, 5 অক্ষে 5 আর 6, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, ঠিক আছে? তো চলে এলো 55,650 বাই নিচে আছে 10, এই 10 আছে, ঠিক আছে? তো দেখো এবার কিন্তু আমাদের দশমিকের মানে দিতে হবে না, কারণ এখানে শূন্য শূন্য মিলে গেছে, একটা কেটে দেবো। তাহলে বা এ সমান সমান কী হবে? 1 দিয়ে ভাগ করলে এটাই আসবে 5565। তো আমরা এটা বের করে নিলাম, সমূল চক্রবৃদ্ধি এর মান বের করে নিলাম। এখান থেকে আমরা বিয়োগ করে দেবো, আসলটাকে মাইনাস করে দেবো, আসলটাকে মাইনাস করে দিলে চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। তো আমরা লিখে নেব সুতরাং 2 বছরের
চক্রবৃদ্ধি সুদ সমান সমান চক্রবৃদ্ধি সুদটা কীভাবে বের করবো? সমূল চক্রবৃদ্ধি এ থেকে মাইনাস করে দেবো আসলটা কত আছে 5000, তো এটা বিয়োগ করে দিলাম, সমান সমান আসবে 565 টাকা। তো এটাই হবে চক্রবৃদ্ধি সুদ। এবার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এখন যে তোমরা সময়টা পাচ্ছ এই সময়টায় তোমাদের কি করতে হবে বলো তো? প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝে বুঝে শিখতে হবে। তাহলে কি হবে বলো তো? তাহলে তোমরা এবিটিএ, তোমরা কোশ্চেন ব্যাংক, তোমরা মানে পারুল প্রকাশনী যাই হোক সেগুলো সবগুলো অঙ্ক কিন্তু পারবে। যদি কোনো প্রশ্ন একটু বানানো থাকে, যেরকম এই প্রশ্নটা এখানে 6% আর 5% দেওয়া আছে, এখানে যদি মনে করা থাকে 11% আর 12%, মানে যাই দেওয়া থাকুক, একটু চেঞ্জ করা থাকলে তোমরা কিন্তু সেটা করতে পারবে যদি ভালো করে অঙ্কটা বোঝো। মানে আমি এটাই বলতে যাচ্ছি, এই সময়টাকে কাজে লাগাও বোঝার ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝো। আর পরীক্ষার আগে কিন্তু এই সময়টা পাবে না, তোমার এতদিনে তুমি যা শিখেছো পরীক্ষা আগে তোমাকে সেটা শুধু রিভাইজ করতে হবে পুরো স্পিডে, কোনো সময় নষ্ট করা যাবে না। তো সেই জন্যই বলছি এখনের সময়টাকে তোমরা কাজে লাগাও, ধৈর্য সহকারে দেখো, বোঝো, ঠিক আছে? পরবর্তীকালে তাহলে তোমাদের কিন্তু খুব উপকার হবে।